বৈরী সময়ে বিজয়ের মাসে বিজয় খুঁজি। দর্শক, এটি আমাদের ধারাবাহিক আলোচনা। আমরা প্রায় প্রতিদিনই সমাজের বিদগ্ধ মানুষদের, বিশিষ্ট মানুষদের কথা শুনছি। 2024 সালের যে একটি ভিন্নতর পরিবেশে বিজয় দিবস আসছে সামনে, বিজয়ের মাস এসেছে ডিসেম্বর। তারা কি ভাবছেন এবার, আগের সময়কার চাইতে এবারের সময়টায় কি পার্থক্য তারা অনুভব করছেন, কিংবা আদৌ কোনো পার্থক্য অনুভব করছেন কিনা। এ পর্যায়ে আজকে আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন, আমি আমন্ত্রণ জানিয়েছিলাম, পারভেজ চৌধুরী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, এবং তিনি মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেন, লেখালেখি করেন। ফেসবুকে আপনারা যারা আছেন তারা নিশ্চয়ই পারভেজ চৌধুরীর লেখালেখির সঙ্গে পরিচিত হয়ে থাকবেন, এবং তিনি অনেক দুষ্প্রাপ্য মুক্তিযুদ্ধের সময়কার বা বিভিন্ন সময়কার বেশ দুষ্প্রাপ্য দলিলপত্র কিংবা ছবি তিনি অনেক সময় সোশ্যাল মিডিয়ায় আমাদের সামনে নিয়ে আসেন। পারভেজ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দিতে রাজি হওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্বাগত ভাই। আমি মর্মাহত নিশ্চয়ই, কারণ এটা আমরা চাইনি। যাই হোক, না চাইলেও সময় তো বসে থাকে না, ঘটেছে, সেটা আমাদের ব্যর্থতা। তবে এই ব্যর্থতা ছেড়েও আমরা কি বসে থাকিনি, চেষ্টা করছি যতদূর আমাদের সম্ভব, চেষ্টা করছি যে আমাদের পরিস্থিতিটাকে সামলায় উঠতে। এই পরিস্থিতিতে আমি সবার সাহায্য সহযোগিতা অবশ্যই আমরা কামনা করি, এবং আমাদের এই কষ্ট বা এই ব্যর্থতা অবশ্যই আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। কেন ব্যর্থতা করতে গেলে আমরা দেখি অতীতে যে এখন আমরা প্রতিবাদ করেছি, সেই প্রতিবাদগুলো অ্যাড্রেস হয়নি কারণ আমরা কেউ না। আপনি বলেছেন আমি মুক্তিযোদ্ধা হিসেবে কখনো দাবি করিনি, কারণ আমাদের মাথায় কখনো এগুলো ছিল না। আমাদের উপর যে দায়িত্বটা পড়েছিল সেই দায়িত্ব করেছি। এটা আপনার উপর পড়লেও আপনিই করতেন। আমার ঘর, আমার বাড়ি, আমার জমি আক্রান্ত হয়েছে, আমি কি তা প্রতিবাদ করব না? করেছি, এবং তাতে মৃত্যু ছিল, আহত ছিল। আমি আহত হয়েছি, এবং আমার পরিবারে একই সাথে 4 জন নিহত হয়েছে, যাদের লাশ পাইনি, যাদের কোনো চিহ্ন নেই। এই রক্তের ঋণ এর বদলে আমি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিতে পারি না, যে কারণে এই রক্তের ঋণ শোধও হবে না। এবং আমি চেষ্টা করে যাই কিভাবে এই আমাদের ইতিহাসটাকে মানুষের মধ্যে জানানো, নতুন প্রজন্ম। এটা তো আমাদের ব্যর্থতা যে তারা কিছু জানে না, তাদের দোষ নয়, আমরা জানাতে পারিনি। এখন আর কেউ লাইব্রেরিতে যায় না, বই পুস্তক পড়ে না। সুতরাং বই পুস্তকের বদলে যে প্রযুক্তির শুরু হয়েছে, সেটার ব্যবহারও আমরা করি না। এই প্রযুক্তির ব্যবহার করলে সহজেই প্রজন্মের সাথে যোগাযোগ হবে। দলিল, আমি যা বলবো তার দলিল লাগবে, প্রমাণ দিতে হবে। আমি যা কথাগুলো বলবো তার সাথে দলিল না হলে বিশ্বাস হবে না। এখন দলিল পাওয়া যায়, নষ্ট করে ফেলেছে অনেক, তার মধ্যেও আমাদের কাছে এখনো আমার নিজের কাছে প্রায় 1000-এর উপরে, আমি বলবো 5-7 হাজার দলিল আমার কাছে আছে, যেগুলো আমাকে নষ্ট না করলে তারা পারবে না। কিন্তু সেটাই শেষ নয়, আগামী দিনের জন্য আমাদের তৈরি হতে হবে যে আমরা কি পারবো সেটাতে। ওরা কিন্তু 52-53 বছর অপেক্ষা করেছে, এই অপেক্ষার ফসল ওরা সুযোগ নিয়েছে। মোক্ষম সুযোগটা কখন পাবো? ছোট ছোট সুযোগ নিয়েছে, প্রোপাগান্ডা, গুজব ছড়ানো। একটা সহজ গুজব বলি, এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে চলে, মাঝে মাঝে চলে, ঢাকা বিমানবন্দরে রেডার বসানো হয়েছে, নতুন রেডার। কারণ এগুলো পুরনো হয়ে গেলে নতুন এমনি আনতে হয়। তো যখনই রেডার আসে, রেডারে বিমান আসে যায়, ধরা পড়ে, প্রত্যেক বিমানকে গাইড করা হয় যে তুমি এই ওয়েদার খারাপ, এদিকে। আমাদের বিমানও ভারতে যায়, ভারত ক্রস করে ইউরোপে যায়, আমেরিকা যায়, এবং কয়েক শত হাজার কিলোমিটার ক্রস করে। এবং ওরা আমাদের 150, 200, 300 কিলোমিটার ম্যাক্সিমাম ক্রস করে। এখন এই কিলোমিটার ক্রস করার এই নীতিগুলো কতগুলো আন্তর্জাতিক আইনের মধ্যে সীমাবদ্ধ, সাধারণ মানুষ তো এগুলো জানে না। তারা বলছে যে এখন 1000 কোটি টাকা আমরা পাবো ভারতীয় প্লেন আমাদের আকাশ সীমায় ঢুকলে। এটা যে একটা গুজব, সেটা কে বলবে তাকে? কারণ তারা
শিক্ষিত নয়, সাধারণ মানুষ এবং ইভেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছাত্ররাও এসব জানে না। আমরা যখন একটা চিঠি পাঠাই, সেই চিঠিটার ডাক মাশুল কানাডা দেই, কিন্তু বিতরণ হয় বাংলাদেশে। বাংলাদেশ ওখান থেকে কোনো পয়সা পায় না। এগুলো হলো আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে হয় এবং সেটা চুক্তিতে আছে। এছাড়াও অনেক রকম বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চলে আসছে সেই 17 ডিসেম্বর 71 সাল থেকে। এগুলোতে আমরা কান দেইনি, এগুলোর সতর্ক করিনি, আমাদের ব্যর্থতা। তারপরে আমরা কিন্তু এইবারের যে বিজয় দিবসটা যে সময়টা এসেছে, এইবারের বিজয় দিবস মানে বিজয়ের মাসটাকে আপনি কিভাবে দেখছেন? আমি তো এখন নিজের মধ্যে মানসিকভাবে বিপর্যস্ত, কিন্তু তারপরে আমি আশা করি যে আমাদের মানুষ, দেশের মানুষ বুঝতে পারবে, খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে তাদের ভুলটা কোথায়। নিশ্চয়ই তারা দুর্নীতি পছন্দ করবে না এবং এই সীমাহীন দুর্নীতি তারা পছন্দ করবে না। তাদের একটা ক্ষোভ জমে আছে, কিন্তু ক্ষোভ জমাতে যে পোকা মারতে, মশা মারতে যে আগুনটা জ্বালিয়েছিলেন, ওটা যে আপনার বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, এটা কি দেখেছিলেন? আপনি একটা ধূপ ধুনো দিয়ে বা একটা মসকিটো কয়েল জ্বালিয়েছেন এবং ওইটাই মশারিতে লেগে, ওটাই সারা দিয়েতে লেগে সারা বাড়ি পুড়িয়ে দিল। সেটা লক্ষ্য করতে হবে। এখন আমরা যেটাই করি না কেন, যা দেশে হচ্ছে, স্থিতি অবস্থা চাই এবং নির্বাচন সবার জন্য। এখানে কোনো দলকে নিষিদ্ধ কোনো দলকে করে কোনো লাভ নাই। আমরাও বলি নাই যে তোমাকে ওই দলকে নিষিদ্ধ করলেই সমাধান হয়ে যাবে, তা হয় না। আদর্শের মৃত্যু আরেকটা আদর্শ দিয়ে, এবং সেই আদর্শ যদি শক্তিশালী না হয়, চেতনা বিক্রি করে তো চলবে না। চেতনাটাকে বুঝতে হবে যে চেতনাটা কি। এই চেতনা বিক্রির যে চাটুকারিতা, এরা কিচ্ছু জানতে পারে না। সুতরাং তাদের দুর্বলতা সেখানে। তো আমি এখনো থাকবো এই চেতনার পরিবর্তে সেই চেতনাটা কিভাবে জাগবে সত্য জ্ঞানের উপর, জ্ঞান ভিত্তিক, সেটা যেন শক্তিশালী হয়। এবং এটা আমি আর জীবন মৃত্যু পর্যন্ত এটা চালিয়ে যাব। এখানে কে হারলো কে জিতলো সেটা দেখার আমার কথা নয়, আমি পারবো না সেটা দেখতে। এবং আমরা যদি এবার সামনের 16 ডিসেম্বরের দিকে তাকাই, বিজয় দিবসের দিকে তাকাই, আপনার কি মনে হয় যে বর্তমান যে সরকার বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, সেই সরকার যথাযথ মর্যাদায় আমাদের বিজয় দিবস উদযাপন করবে? এবং একই সঙ্গে এই প্রশ্নটিও আসে যে বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বর্তমান সরকার বিজয় দিবসে যথাযথভাবে সম্মান জানাবে বা স্বীকার করবে? আপনার কি মনে হয়? বর্তমান সরকার প্রধান যিনি আছেন, উপদেষ্টা, উনি প্রথমেই বলে দিয়েছেন উনি সবকিছু মুছে ফেলেছেন। সুতরাং তার কাছ থেকে সব আশা করা যায় না। কিন্তু আমি একটা জিনিস বলবো, বর্তমান যে উপদেষ্টা প্রধান, উনি ক্ষমতায় আসলে নাই। আপনারা বুঝতেই পারছেন না ক্ষমতায় আসল মানুষগুলা কারা। আসল মানুষগুলা ওই তারা যারা আত্মসমর্পণ করেনি। তাদের সহযোগিতা ছাড়া বর্তমান উপদেষ্টার কোনো রাজনৈতিক বেস নাই। সে একজন উড়ে আসা, জুড়ে বসানো মানুষ, যাকে নিয়ে বিতর্ক করবে না তাদের মধ্যে। যেমন আমাদের অতি বামাতি জামাতি আছে, আপনি নিশ্চয়ই জানেন। বামাতি জামাতি তারা ওই ভাগাভাগির যদি উচ্ছিষ্ট পায়, এই উচ্ছিষ্ট পাওয়ার জন্য তারা লাফালাফি করছে, এবং এটার উচ্ছিষ্ট তারা পাবে না, এটা গ্যারান্টিড। কিন্তু এই উপদেশটা চলছে যাদের মাধ্যমে, তারা যদি বলেন হ্যাঁ ছাত্র সমাজের মাধ্যমে, না, ছাত্র সমাজের বিরুদ্ধে তাদেরই অনুচর বহু আগে অনুপ্রবেশ করেছে, পুলিশের মধ্যে অনুপ্রবেশ করেছে। না, কিন্তু বিজয় দিবস উদযাপনের ক্ষেত্রে সরকারের ভূমিকা কি হবে বলে আপনার মনে হয়? অত্যন্ত নগণ্য হবে। তারা এটা করবে না, কারণ প্রতি বছর 21শে ফেব্রুয়ারি, মার্চ আর এই 16 ডিসেম্বর তারা গর্তের মধ্যে থাকে। এবার তারা বেরোবে তাদের মতো করে বেরোবে, যেভাবে বুয়েটে বেরিয়েছে, যেভাবে জাবিতে বেরিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেরিয়েছে, সেভাবেই তারা বেরোবে। তারা বলবে, বলতেও চাই না, লজ্জায় বলতে চাই না, আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তারা বলবে তারা তাদের মুক্তিযোদ্ধার সন্তান। তারা পাকিস্তান রক্ষার করাতে মুক্তিযুদ্ধ ছিল। তারা পাকিস্তান রক্ষা করায় তাদের মানুষ মরেছে, যুদ্ধে রাজাকার মরেছে। কিন্তু আমাদের মূল ভুলটা ছিল শুরু থেকে নীতির ভুল। নীতি হলো, আমি এখানে ওসমানীর বক্তব্য টানি, লিখিত নয়, উনি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেবার বিরোধী ছিলেন।
দরকার নেই। তার পরিবর্তে উনি বলেছেন যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, কোট আনকোট, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদেরকে সার্টিফিকেট দাও, এবং এরকম সার্টিফিকেট মাত্র 100 জনকে দিতে হবে, প্রধান 100 জন। আপনি তালিকা করেন নুরুল আমিন থেকে গোলাম আজম পর্যন্ত, দেখবেন 100 জনের বেশি যাবে না। তাদেরকে সার্টিফিকেট দাও, তাদের ছবি টাঙায় দাও স্কুল, কলেজ ও কোর্ট কাছারিতে, এরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। কিন্তু সরকার কি করলো, তাদেরকে নাগরিকত্ব বাতিল করলো। এটা একটা প্রহসন, হাস্যকর। পৃথিবীর কোন আদালতে অপরাধীর নাগরিকত্ব বাতিল হয় না, তার সাজা হয়। 2 মাস হোক, 1 মাস হোক বা 1 দিন হোক, তার সাজা হয়, সম্পত্তি ক্রোক হয়, সে পলাতক থাকুক। যদি ধরা পড়ে তাহলে ওই 1 দিন তাকে সাজা হইতে হবে। এরকম সাজা হয়েছে। 2020 সালে ক্যাপ্টেন মাজেদ ধরা পড়েছে, পরের মাসে রোজা মাসের পরেই তার সাজা হয়েছে। কেন? বাকিদের সাজা দায়িত্ব বাতিল করে না, এটা ভুল। আমরা শুরু করেছি মুক্তি সার্টিফিকেট, এটা নিয়ে হই হাল্লা গুজব জানোয়ার বহুত দেওয়া হয়েছে। এই চেতনা বিক্রি শুরু হয়ে গেল তখন থেকে। চেতনা বিক্রি করবেন না, কারণ রক্ত এবং প্রাণ কোনো বিনিময় মূল্য নয়। এটা ভাতা সার্টিফিকেট দিয়ে এটা করা যায় না। আমি এই পরিস্থিতিতে, বর্তমানে যে পরিস্থিতি এবং যে পরিস্থিতিতে আমরা বিজয় দিবসে চিন্তা করছি, এই পরিস্থিতিতে নাগরিক হিসাবে আমরা কিংবা নাগরিক সমাজ কি ভূমিকা পালন করতে পারে, তারা কি দায়িত্ব পালন করতে পারে? নাগরিক, লুক এট দ্য ব্যাক। আপনি আপনার পিছন দেখুন, আপনি পিছন দেখুন। আপনার সন্তান যে আজকে 30 বছর বয়স, 40 বছর বয়স, তারাকে জিজ্ঞাসা করুন। আপনার নাতি নাতনি যারা আজকে 10, 11, 12 বছর বয়স, তাদেরকে জিজ্ঞাসা করুন, ডু দে নো এনিথিং? আর দে ইন্টারেস্টেড? এখনকার যুগ অত্যন্ত প্রতিযোগিতার যুগ। এখন হলো সার্টিফিকেট যত জলদি, যত গ্রেড, কি বলে গ্রেড, এখন কি বলে জিপিএ 5 আর ওটা পাবেন, এছাড়া অন্য কিছু নয়। এর মধ্যে জ্ঞান বলে কিছু নেই। আমি 2018-তে রংপুর শহরের শালবন প্রাইমারি স্কুলে যাই। ওখানে সব ছাত্ররা, কেউ উচ্চবিত্ত মধ্যবিত্ত ছাত্র নাই, সব গরিব, ঠেলাগাড়ি রিক্সাওয়ালা, এদের ছেলেমেয়েরা যায়, আয়া বুয়ার ছেলেমেয়েরা। এটা কারণ এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো ওখানে যে কয়েকটা প্রশ্ন হয়, স্টুডেন্টরা বলে যে আমাদের সাথে আসেন। আমরা গেছি অফিসে দেখা করতে, টিচারদের সাথে আলাপ করার সময় একজন এসে বললো ওরা ক্লাসে আপনাদেরকে ডাকে। আমি গেছি, এটা নিয়ে পোস্টও করেছি। এবং আমার বড় ভাই যিনি বিমান বাহিনীতে ছিলেন, বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি এবং শিক্ষাও দেন, উনি প্রশ্ন করলেন তোমরা খেলা দেখো? বলে হ্যাঁ খেলা দেখি। তো ছেলেরা 2 দল হয়ে গেল, মেয়েরাও। বলে আমরা আর্জেন্টিনা, আমরা ব্রাজিল। বলে আর্জেন্টিনা কোথায়? এক ছেলে উত্তর দিল দক্ষিণ আমেরিকায়। আরেকজন বললো তো ব্রাজিল কোথায়? বললো ল্যাটিন আমেরিকায়। এই ক্লাস 6-এর ছেলেরা যে উত্তরটা দিয়েছিল, আমার ভাই এর আগে আমি জিজ্ঞাসা করলাম তুমি এদেরকে এই প্রশ্ন করলে কেন? তখন বলল জানো, আমি যখন ইস্ট ওয়েস্টে ছিলাম, তখন আমি একদিন ক্লাসের ওই খেলা চলছে, আমি ছাত্রদেরকে প্রশ্ন করি, তারা ওই বলে আজকে পড়বো না স্যার, খুব টায়ার্ড, সারা রাত খেলা দেখছি। বলে কোন দল? আর্জেন্টিনা। এই প্রশ্ন করেছে, তারা উত্তর দিতে পারেনি। এই হলো আমাদের শিক্ষার অবস্থা, এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, এই সব বিশ্ববিদ্যালয়। আমরা মক্তবের দিকে ছুটে চলেছি। এখন আমরা আলোচনাটাকে বিজয় দিবসের মধ্যেই রাখি। আমরা শেষ করব আলোচনাটা, এবং শেষ প্রসঙ্গে এসে যদি আপনার কাছে জানতে চাই যে এই বিজয়ের মাসে, বিজয় দিবসে আপনার ব্যক্তিগত পরিকল্পনা কি? আপনি কি করবেন, কি করতে চান? আমি আগামী 15ই ডিসেম্বর টরন্টো মুক্ত মনাস সাংস্কৃতিক কর্মীরা একটা অনুষ্ঠান করবে। সেখানে আমি প্রস্তাব করেছি যে শুধু ছবি, গান বাজনা আপনারা করবেন অবশ্যই, দেশাত্মবোধক গাবেন, বাচ্চারা নাচবে গাইবে, আলোচনা হবে গুরুত্বপূর্ণ। আমি শুধু ছবি দেব। এই এক একটা ছবি হাজার কথা বলে, একটা ছবি তার পিছনে যে কত ইতিহাস। সুতরাং আমি যদি 50টা ছবি দেই, জায়গা হবে না হয়তো। আমার কাছে প্রায় 1000 ছবি আছে এবং নানা সময়। একটা ছবি যদি দেই, তার পিছনে প্রচুর কথা আছে। তো সেটা কেউ যদি এসে দেখে, তাকে কোনো কথা বলা লাগবে না, সে বুঝে যাবে ছবিটা কি, তারপরের ছবিটা কি, তারপরের ছবিটা কি। এবং আমি আমার বিজয় দিবস, আমার মুক্তিযুদ্ধ এখনো চলছে, চলমান, সেটা আমি ওভাবেই পালন করতে চাইব।
আমি থাকবো 15 ডিসেম্বর আপনাদের এই টরন্টো মুক্তমনা সাংস্কৃতিক কর্মীদের যে বিজয় দিবসের অনুষ্ঠান, সেখানে একটি মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শনী হবে এমন ঘোষণা আমরা দেখেছি। সেটির সেই ছবিগুলো আপনার সংগ্রহ থেকে নেওয়া। আমি তাদেরকে অত্যন্ত আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আপনাকেও ধন্যবাদ জানাই। শুভ হোক সবার জীবন, দেশের মানুষ শান্তিতে থাকুক, এটাই কল্পনা করি। অনেক ধন্যবাদ পারভেজ চৌধুরী আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার মূল্যবান মতামত আমাদের দর্শকদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই আলোচনাটি এতক্ষণ শোনার জন্য। পরবর্তী ভিডিওতে নতুন কোনো অতিথিকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা ডিসেম্বর মাস জুড়ে এইভাবে বিজয় দিবস, বিজয়ের মাস, মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন বিদগ্ধজনদের বক্তব্য, ভাষ্য আমরা শুনবো এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।